এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি রে আদু, তুই হোস্টেলে পৌঁছেছিস? ভার্সিটিতে নাকি অনেক ঝামেলা হয়েছিল, ঠিকভাবে পৌঁছেছিস তো? আদিরা জবাবে বলে, আমি এখনো হোস্টেলে যাইনি, স্টুডেন্টদের বাসায় এসেছি। স্টুডেন্টের কাল থেকে পরীক্ষা তো, তাই ওকে আজকেই আবার পড়িয়ে দিচ্ছি। ও আচ্ছা, কখন যাবি? এই তো আর আধ ঘন্টা পড়াবো, তারপর বের হব। আচ্ছা, সাবধানে যাস। মাহি আদিরার সাথে কথা বলা শেষ করে আবার তার ভাইকে কল করে। কল রিসিভ করেই মার্শাদ তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, কি বললো তোর বান্ধবী? বলল এই যে সে এখনো হোস্টেলে যায়নি। সে মার্শাদ মাহিকে তার বাক্য সম্পূর্ণ করতে দিল না। মার্শাদ সন্ধিহান প্রশ্ন ছুড়ল, এখনো হোস্টেলে যাইনি মানে সে কোথায় এখন? রিল্যাক্স দা ভাই, আদু ঠিক আছে। কালকেও স্টুডেন্টদের পরীক্ষা, তাই আজকেও আবারও তাকে পড়াতে গিয়েছে। পড়ানো শেষ হলে তারপর হোস্টেলে যাবে। কোন স্টুডেন্টের বাসায় গিয়েছে? মনে তো হয় যাকে সকালে পড়াই তার বাসায়, কারণ আজকে সকালে ওই বাচ্চাটাকে পড়িয়েছে। আবার গিয়েছে মানে সেখানেই গিয়েছে হয়তো। ঠিক আছে, রাখছি এখন। মার্শাদ কল কেটে দিতে চাইলে মাহি তাড়াতাড়ি করে বলে ওঠে, এই তা ভাই শোন না, তুই তো মনে হয় আদুর স্টুডেন্টদের বাসায় যাবি। আদুর সাথে দেখা হলে ওর ব্যাগে আমার ফোনের চার্জারের কেবলটা আছে, সাথে পাওয়ার ব্যাংকও আছে। আসলে ফোন চার্জ দিতে ওর ব্যাগেই রেখেছিলাম, কিন্তু ওগুলো ওর কাছে রয়ে গেছে। এখন চার্জারের কেবলটা আমার লাগবে, নিয়ে আসিস। ঠিক আছে। এরপর মার্শাদ কল কেটে বাইকে বসে। অতঃপর বাইক স্টার্ট করে আদিরা স্টুডেন্টের বাসায় দিকে রওনা দেয়। স্টুডেন্টকে পড়ানো শেষে একটি ওয়াশরুমে গিয়েছে আদিরা। ওয়াশরুম থেকে এসে দেখে তার স্টুডেন্ট তার ফোনে কানে নিয়ে বসে আছে। আদিরা কপাল কুঁচকে তার স্টুডেন্টকে রাইসাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে, তুমি আমার ফোন কানে নিয়ে বসে আছো কেন রাইসা? রাইসা জবাবে বলে, মিস, আপনার ফোন খুব বাজছিল, কল এসেছে তাই আমি রিসিভ করলাম। আদিরা কিঞ্চিত বিরক্ত হলো। সে বলল, দাও ফোনটা, আমাকে দাও। কে কল করেছে? এভাবে কারোর ফোন রিসিভ করবে না, এটা ব্যাড ম্যানার্স। রাইসা মাথা নাড়ে। আদিরা ফোনটা নিয়ে দেখে এটা মার্শাদের নাম্বার, আর এসে এখনো কলে আছে। আদিরা ফোন কানে নিল, তারপর বলল, আমি আপনার সাথে পরে কথা বলবো ভাইয়া, আমি এখন স্টুডেন্টদের বাসায়। মার্শাদ খুব শান্ত স্বরে বলল, তুমি নিচে নেমে এসো, আমি দাঁড়িয়ে আছি। আদিরা বেশ অবাক হয়, সে যে এখানে তা মার্শাদ কিভাবে জানলো। তবে কি মাহির মাধ্যমে? ফুস করে নিঃশ্বাস ছাড়লো আদিরা, তারপর ছোট করে উত্তর বলল, হুম। আদিরা স্টুডেন্টকে ভালো করে পড়তে ও পরীক্ষা দিতে বলে আজকের মতো বেরিয়ে আসে। স্টুডেন্টের বাসা থেকে নিচে নেমেই দেখে মার্শাদ বাইকে হেলান দিয়ে বুকে হাত আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আদিরা লম্বা করে শ্বাস নিয়ে এগিয়ে যায়। আদিরাকে দেখে মার্শাদ সোজা হয়ে দাঁড়ায়, তারপর আদিরাকে বলে, বাইকে বসো। আদিরা চাইছে না বাইকে উঠতে, তাই সে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। মার্শাদ বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে আদিরাকে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয়। অতঃপর বেশ শীতল কণ্ঠে বলে, আমি তোমাকে বাইকে উঠতে বললাম আদিরা, এই নিয়ে ঝামেলা করো না প্লিজ। আদিরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার মন চাইছে না বাইকে উঠতে, কিন্তু পরক্ষণে এখানে আসার পথের ঘটনা মনে পড়লে ভয় কাজ করছে। কি করবে না করবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। আদিরাকে এমন নীরব দেখে মার্শাদ ফের ডাকে, আদিরা প্লিজ। এবার আদিরা মার্শাদের দিকে তাকিয়ে দৃষ্টি ফের নামিয়ে ফেলে। ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যায়। তা দেখে মার্শাদের ওষ্ঠকোণে মৃদু হাসির ঝিলিক ফুটে ওঠে। বাইক এসে আদিরার হোস্টেলে থেকে কিছুটা দূরে থামলো। মূলত আদিরার বলাতেই এখানে বাইক থামালো। বাকি রাস্তা আদিরা হেঁটেই যাবে। তারপর আদিরা বাইক থেকে নেমে মার্শাদকে বলে, ধন্যবাদ ভাইয়া। অতঃপর ঘুরে চলে যেতে নিলে মার্শাদ আদিরাকে ডাকে। শুনো। আদিরা দাঁড়িয়ে পেছনে ঘুরে তাকালো, তারপর বলল, জি বলুন। মার্শাদ কেমন যেন থমকে গেল। যা বলতে চেয়েছিল সেটা আর সে বলতে পারছে না। আদিরার এখনো চাহনিতে মার্শাদের কাছে অন্যরকম ঠেকল। তার মস্তিষ্ক শুধু সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখেই নিবদ্ধ। তার কাছে আজ আদিরাকে এক মায়াবী পরীর মতো লাগছে। তবে পরীর মায়া থেকে কি নজর সরানো যায়? কিন্তু মার্শাদ এভাবে তাকিয়ে থাকাতে অপ্রস্তুত হয়ে আদিরা
মার্শাদের এমন দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে দ্রুত দৃষ্টি নিচু করে প্রশ্ন ছুড়ে, কিছু বলবেন ভাইয়া? তৎক্ষণাৎ হুঁশ ফিরে মার্শাদের। সে এদিক সেদিক কয়েকবার নজর ঘুরিয়ে ফের আদিরার দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই দেখে আদিরা আবার চলে যাচ্ছে। মার্শাদ ফের ডাকে, আদিরা শুনো। আবারও পেছনে ঘুরে তাকায় আদিরা। এবার মুখে নয়, ইশারায় জানতে চায় সে। মার্শাদ এবার বলে, কালকে সকালে আমি তোমাকে ভার্সিটি নিয়ে যেতে আসবো। এহেন প্রস্তাব শুনে আদিরার বিষয়টা মোটেও ভালো লাগলো না। সে সাথে সাথে প্রতিবাদ করে উঠল, কেন? আপনি আমাকে কেন নিয়ে যেতে আসবেন? আমি একাই যেতে পারবো, আপনাকে আসতে হবে না। মার্শাদ এবার রাগল না, শান্ত কণ্ঠে বলল, অপেক্ষা করো, এসে নিয়ে যাব। এটা বলে সে বাইকে উঠে বাইক স্টার্ট দিবে, তখন আদিরা আবার বলে ওঠে, বললাম তো আপনাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বললাম তো নিতে আসবো। আদিরা মার্শাদের এরকম তেড়ামো কথা শুনে রেগে গেল। ঝাঁঝালো স্বরে এবার বলল, কেন নিতে আসবেন? আমি নিষেধ করার সত্ত্বেও কেন আসবেন? আপনি কে হন আমার? বয়ফ্রেন্ড। মার্শাদের সহজ সাবলীল ভাবলেশীন উত্তর শুনে আদিরা থমকে যায়। বড় বড় চোখ করে এসে মার্শাদের দিকে চেয়ে আছে। আদিরার এরকম প্রতিক্রিয়া দেখে বিষয়টা মার্শাদের কাছে খুব মজার লাগলো। সে বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। তারপর মার্শাদ চলে যাচ্ছে। আদিরা তখন বাস্তবে ফিরে। তারপর কণ্ঠে বিদ্রোহ এনে কিছুটা জোরেই বলে উঠে, আমি আপনার গার্লফ্রেন্ড না, ওসব নাটক আপনি অন্য কাউকে দিয়ে করান। মার্শাদ বাইক থামায়নি। সে যেতে যেতেই জোরে বলে যায়, নাটক না করে আসল গার্লফ্রেন্ডই হয়ে যাও। তারপর মার্শাদ বাইক নিয়ে দূরে চোখের আড়াল তো হলো ঠিকই, কিন্তু আদিরা সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় মিনিট খানেক পর রিকশাওয়ালার হর্নের শব্দে সরে দাঁড়ায়। তারপর হোস্টেলের দিকে পা বাড়ায়। পরের দিন আদিরা সময়ের অনেক আগেই ভার্সিটিতে চলে এসেছে। তারপর একটা গাছতলায় একা একা বসে পড়েছে। পড়ছে কম, ভাবছে বেশি। ইদানিং তার পড়াশোনায় মনোযোগ আসতে চায় না। একজনের কথাই সারাদিন তার ঘুরে ফিরে মন ও মস্তিষ্কে ঘুরে বেড়ায়। হঠাৎ আদিরার ফোন বেজে ওঠে। আদিরা ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে দেখে মার্শাদের নাম। তাই সে কল কেটে আবারও বইতে মুখ গুজে বসে থাকে। তদ্রূপ একে একে 3বার কল বেজে ওঠে আদিরার। 3বারই সে ফোন কেটেছে। চতুর্থবার ফোন না কেটে সাউন্ড কমিয়ে হাঁটুতে মাথা গুজে বসেছিল। কিন্তু পঞ্চমবার আর নিজেকে আটকে রাখতে পারল না। হাঁটুতে মাথা গোজা অবস্থাতেই না দেখে ব্যাগের ভেতর থেকে ফোন রিসিভ করে। তারপর ঝাঁঝালো স্বরে বিরক্তি নিয়ে বলল, বারবার কেটে দিচ্ছি, তাও কেন কল করছে? আমি ভার্সিটিতে চলে এসেছি। আদিরা কথাটা বলার পর ফোনের ওপাশ থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠ ভেসে আসলো, আপু, আমি আহাদ। তুমি কল কেটে দিছিলা কেন? হঠাৎ ছোট ভাইয়ের কণ্ঠস্বর থতমত খেয়ে যায় আদিরা। ফোনটা কানের থেকে নামিয়ে সামনে এনে দেখে সত্যি তার মায়ের নাম্বার থেকে কল করেছে। আদিরা আবার ফোন কানের কাছে নিয়ে তারপর বলে, সরি সোনা, পড়ছিলাম। পড়তেই থাকো, তুমি শুধু পড়া করো। আজকে যে আমার জন্মদিন, তাকে তুমি ভুলে গেছো? ভাইয়ের মুখে জন্মদিনের কথাটা শুনে আদিরার টনক নড়ে। তখনই তার আজকের তারিখটা মনে পড়ে। অতঃপর চোখ মুখ খিচে নিজের মাথা নিজে চাপড়ায়। ভাইয়ের জন্মদিন সে ভুলে গেল। না 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 সোনা, আপু ভুলিনি তোর জন্মদিন। আসলে আপুর ফোনে না ব্যালেন্স ছিল না, ব্যালেন্স ভরবো আজকে সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসার কারণে সকালে ফোনে ব্যালেন্স ভরতে পারিনি। তার আগেই তুই কল করলি। হ্যাপি বার্থডে আমার সোনা ভাইটা। আহাদের মনটা একটু নরম হয়। সে জিজ্ঞাসা করে, আপু, এবার আমার জন্মদিনে কেক কে বানাবে? প্রতিবার তো তুই বানাস, এবার তো তুইও নেই, আসবি না আমার কাছে? ভাইয়ের মুখে এমন আকুল আকুতি শুনে চোখ ভরে এলো আদিরার। ভার্সিটিতে ভর্তি হয়ে চট্টগ্রামে চলে আসার পর এটাই তার ছোট ভাইটার প্রথম জন্মদিন। আর সে তার ভাইয়ের সাথে এই প্রথমবার জন্মদিনের দিন নেই। আদিরা মন খারাপ করে জবাব দেয়, আমি তো আসতে চাই রে ভাই, কিন্তু কি করব বল, আসতে পারছি না। তবে শোন, তুই মন খারাপ করিস না। আমি এবার বাড়িতে যখনই আসবো তোকে কেক বানিয়ে খাওয়াবো। যখনই আসবা তখন কেক বানিয়ে কি লাভ? তখন তো আমার জন্মদিন থাকবে না। এবারের জন্মদিনটা আমার তোমার হাতের কেক ছাড়া শেষ হবে। আদিরার খারাপ লাগছে, কিন্তু কি করবে? সে তো যেতে পারছে না। কিছু একটা চিন্তা করে আদিরা তার ভাইকে বলে, মাকে ফোনটা দে তো, আর তুই গিয়ে চটপট খাতা কলম নিয়ে আয়। কেন আপু, খাতা কলম দিয়ে কি করব? তোকে আনতে বলেছি, আন, আর মাকে ফোনটা দিয়ে যা।
তারপর আহাদ তাই করলো। মায়ের কাছে ফোনটা দিয়ে ছুটে গেল খাতা কলম আনতে। আদিরা তার মাকে জিজ্ঞাসা করে, কেমন আছো মা? বাবা কেমন আছে? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। মা শোনো, তোমাকে যে জন্য ফোন দিতে বলা। বল। আহাদ খাতা কলম আনলে আমি যা যা যেই পরিমাণে বলবো সব খাতার মধ্যে আহাদকে বলবে লিখে নিতে। তারপর তুমি সেই অনুসারে আহাদের জন্য কেক বানাবে। আদিরার কথা শুনে আদিরের মা বেশ অবাক হন। তিনি বলেন, আমি কখনো কেক বানাইছি নাকি? আমি কেক বানাতে পারি না তো। তোমাকে পারতে হবে না মা, আমি যেভাবে বলবো শুধু সেভাবেই সব পরিমাণ করে নিয়ে স্টেপ ফলো করে যাবে। আচ্ছা বল। ইতিমধ্যে আহাদ খাতা কলম নিয়ে হাজির। আহাদ যখন এসে কেক বানানোর কথা শুনলো, আহাদ তো খুশিতে নেচে উঠেছে পুরো। আহাদের এত খুশি শুনেও দেখে আদিরাও আদিরার মাও বেশ খুশি। তারপর আদিরা তার মাকে আস্তে আস্তে সবগুলো উপকরণের পরিমাণ ও কেক বানানোর রেসিপিটা বলে দিল। মা ও ভাইয়ের সাথে কথা বলার শেষ করে সামনের দিকে তাকাতেই আদিরা তার থেকে 2 হাত দূরত্বে দাঁড়ানো মার্শাদকে দেখতে পায়। মার্শাদ বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে তার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা নিজের সামনে মার্শাদকে দেখে চমকে উঠে আদিরা, যার দরুন হাত থেকে তার ফোনটা পড়ে যায়। শুকনো ঢোক গিলে 2টা। ভয়ে তো মধ্যে আবারও জড়সড় ভাব। সে ঘাসের উপর থেকে ফোনটাও বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে আস্তে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তারপর 1 পা 2 পা করে পেছনের দিকে পেছাতে থাকে, যা দেখে মার্শাদের দৃষ্টি আরো শুরু হয়। অতঃপর আদিরা এরকম পেছাতে পেছাতে হঠাৎই এক প্রকার দৌড়ে স্থান ত্যাগ করে, আর মার্শাদ বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। আদিরা হাঁপাতে হাঁপাতে মাহি ও আহনাফ যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে গেল। মাহি বাদাম খাচ্ছিল আর আহনাফের সাথে গল্প করছিল। হঠাৎ আদিরাকে এভাবে ছুটে আসতে দেখে মাহি প্রশ্ন ছুড়ে, কি রে, তোর আবার কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কোথা থেকে দৌড়ে এলি? আদিরা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে খানিকটা পানি পান করলো। তারপর বলল, তোর দা ভাইকে বল এসব যেন বন্ধ করে। আদিরার কথা শুনে মাহি ও আহনাফ একে অপরের দিকে চেয়ে আদিরার বলার কথার তাৎপর্য বোঝার চেষ্টা করে। মাহি পুনরায় আদিরাকে জিজ্ঞাসা করে, কি করেছে দা ভাই? আমি তো ওনাকে বলেই দিয়েছি আমি ওনার সাথে নাটক করতে পারবো না। তারপরে উনি কেন এরকম করছে? উনি কেন বুঝতে চাইছেন না আমি সামিরা আপুর সাথে ঝামেলায় জড়াতে চাই না? তাছাড়া কয়েকদিন পর যখন সামিরা আপু সত্যিটা জানতে পারবে, তখন তো সামিরা আপু আমাকে আরও সহ্য করতে পারবে না। তোর দা ভাই তো আর 1-2 বছর পর ভার্সিটি ছেড়ে দেবে। কিন্তু আমার কি হবে? আমাকে তো এখানেই পড়তে হবে, তাই না? আর সামিরা আপু তো আমাদের মাত্র 1 ব্যাচ সিনিয়র। এবার আহনাফ বলে, তুমি অযথাই চিন্তা করছো। মার্শাদ থাকতে সামিরার তোমার কিছু করতে পারবে না। তাছাড়া আহনাফকে তার কথা সম্পূর্ণ করতে দিল না আদিরা। আদিরা ফের বলে ওঠে, উনি থাকতে সামিরা আপু কি করতে পারবেন না পারবেন সেটা আমার দেখার বিষয় না। আমি কোনো মিথ্যা নাটকে জড়াতে চাই না। কেন বুঝতে পারছেন না আপনারা? মাহি ও আহনাফ ফের একে অপরের দিকে তাকায়। মাহি ইশারায় আহনাফকে কিছু বোঝালে আহনাফ বাঁকা হেসে আদিরাকে উদ্দেশ্য করে বলে, মিথ্যা নাটক করার কি দরকার? সত্যি সত্যি করো। আহনাফের এহেন কথায় আদিরা বোকা বনে যায়। গতকাল মার্শাদও তাকে এভাবেই বলেছিল। আদিরা আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শুধায়, আপনি কি বলতে চাইছেন? আপনার বন্ধুও কালকে এমন ধরনের কথা বলেছিল? কথাটা শুনে আহনাফ মাহির দিকে তাকায়, সেই সাথে মাহিও। দুজনের চোখে মুখে আনন্দের ছাপ। আদিরা এদের দুজনকে এত খুশি দেখে বোঝার চেষ্টা করে যে এদের মনে কি চলছে। তদ্রূপ প্রশ্ন করে, আপনারা এত খুশি কেন? মাহি তাড়াহুড়ো করে নিজের হাসি চেপে জবাব দেয়, কই না তো। আদিরা সন্দিগ্ধ দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির দিকে চেয়ে থেকে ফের বলে, যাই হোক, তুই তোর দা ভাইকে বলে দিবি সে যেন আমাকে ফলো না করে। আমার রাস্তাঘাটে এসব ভালো লাগে না, আমি আগেও বলেছি। আদিরা এই কথাটা বলা শেষ করা মাত্রই হঠাৎই মার্শাদের কণ্ঠস্বর শোনা যায়। সে আদিরার পেছনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আমি তোমাকে রাস্তাঘাটে ফলো করি। হঠাৎ এই চমকে উঠে আদিরা অতঃপর পেছন ঘুরে মার্শাদকে দেখে 2 পা পিছিয়ে যায়। মার্শাদ ফের প্রশ্ন ছুড়ে,
তোমাকে আমি ফলো করি। কথাটা বলতে বলতে মার্শাদ আদিরার দিকে এগিয়ে আসতে থাকে। আদিরা ভয়ে তাড়াতাড়ি করে মাথায় দুই দিকে মাথা নাড়ায়। তারপর থামে মার্শাদ। কেমন গম্ভীর হয়ে যায় তার মুখশ্রী। সে আদিরাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও আমি তোমার সামনে না আসি? মার্শাদের হঠাৎ এরকম প্রশ্নের মাহি ও আহনাফ অবাক হয়। মাহি আহনাফকে ফিসফিসে শুধায়, আপনার বন্ধু কি করতে চাইছে বলেন তো? আহনাফ ও ফিসফিস করে চিন্তিত হয়ে বলে, আমি কিভাবে জানবো? তোমার ভাই, তুমি বলো তোমার ভাই কি করতে চাইছে। আর তোমার ভাইয়ের মুড তো তুমি বোঝো। আহনাফের থেকে এরকম উত্তর পেয়ে মাহি বেশ বিরক্ত হয়। সে বিরক্তি নিয়ে বলে, দা ভাইয়ের মুড তো আমার থেকে ভালো, আপনি বোঝেন। আহনাফ অসহায়তা প্রকাশ করে। মাহি তা দেখে মুখ বাঁকিয়ে সামনের দিকে মনোনিবেশ করে। মার্শাদ আবার শুধায়, কি হলো বলো, আমি তোমার সামনে না আসলে তুমি খুশি হবে? আদিরা জবাব দিতে পারছে না। তার মন কেমন যেন হাঁসফাঁস করছে। একবার চাইছে না বলতে, আরেকবার চাইছে হ্যাঁ বলতে। নিজের মনের দোটানায় ঝুলন্ত সে। অস্থির লাগছে তার। মুখ দিয়ে একটা কথাও বের করতে পারছে না। আদিরা কিছু চিন্তা করতে না পেরে এক পা দুপা করে আবার পেছাতে লাগলো। কিন্তু মার্শাদ স্থির। সে এক দৃষ্টিতে আদিরার পেছানো দেখছে। অতঃপর আদিরা আবারও সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। আদিরা যেতেই মার্শাদ হতাশ হয়ে গেল। মাহি এগিয়ে এসে রুষ্ট স্বরে মার্শাদকে শুধালো, তুই কি করতে চাইছিস দা ভাই, হুট করে এগুলো বলছিস? মার্শাদ কাট কাট জবাব দেয়, আমি তো কিছুই করতে চাইছি না, ও কি চাইছে তাই জানতে চাইলাম। মাহি আবার কিছু বলতে নিলে আহনাফ এসে মাহির হাত ধরে ইশারায় থামতে বলে। তারপর সে মার্শাদকে বলে, আদিরা চাইছে না সামিরা সামনে অভিনয় করতে। তাছাড়া আমারও মনে হয় আর অভিনয়ের তো দরকার নেই। তুই আদিরাকে সরাসরি বলে দে যে তুই ওকে ভালোবাসিস, তাহলেই তো। আহনাফ এবারও তার বক্তব্য শেষ করতে পারল না। মার্শাদ বলে ওঠে, আমি একটু কুমিল্লা যাব, 2-3 দিন থাকবো। গুরুত্বপূর্ণ কাজ আছে। মেয়েদের হোস্টেলে সুমি মৌমিদের সাথে মাহিকে রাখার ব্যবস্থা করে যাব। এখানকার যা যা দরকার তুই তো সামলে নিতেই পারবি, সামলে নিস প্লিজ। আহনাফ ও মাহি বুঝতে পারে না হুট করে মার্শাদ এসব কেন বলছে। মাহি জিজ্ঞাসা করে, হঠাৎ কি হয়েছে দা ভাই, তুই কুমিল্লা কেন যাবি? হ্যাঁ, কি হয়েছে আমাকে তো বলিসনি কিছু। মার্শাদ ওদের প্রশ্নের জবাবে বলে, হঠাৎ করে যাওয়ার প্রয়োজন পড়লো তাই যাচ্ছি। এখন তো বলছি, আর আমি জানি আমার অনুপস্থিতিতে তুই সব সামলে নিবি। আহনাফের কাঁধ চাপড়ে মার্শাদ চলে যায়। মার্শাদ যেতেই আহনাফ মাহিকে বলে, তোমার ভাই খুব মুখ চোরা, বুঝেছো? আমার কেন যেন মনে হচ্ছে ওর তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কারণ গুরুত্বপূর্ণ কিছু হলে ও আমাকে বলে। আমার কেন যেন মনে হচ্ছে ও আদিরার উপর রাগ করে যাচ্ছে। আদুর ওপর রাগ করার কি আছে? দোষ আমার ভাই। সে আদুকে সরাসরি মনের কথা না বলে তাকে কিনা অভিনয় করতে বলে। তাহলে এটা আদুর মতো মেয়ে মানবে? আপনার বন্ধুকে বোঝান। তারপর মাহিও চলে যায়। আহনাফ যত্র দাঁড়িয়ে দীর্ঘ হতাশ নিঃশ্বাস ছাড়ে। লাইব্রেরিতে বসে টেবিলে মাথা নুয়ে আদিরা মার্শাদের গম্ভীর মুখশ্রী ও কথাগুলো ভাবছে। সে কেন উত্তর দিতে পারল না তাও ভাবছে। তার মন এখনও অস্থির হয়ে আছে। এই অস্থিরতা কেন হচ্ছে সেটাও সে বুঝতে পারছে না। সে তো মার্শাদের থেকে দূরত্ব মেনে চলতে চায়। মার্শাদের কারণেই সে সামিরার ক্রোধের শিকার হয়। কিন্তু সে তো এসব চায় না, শান্তিতে ভার্সিটিতে পড়াশোনা করতে চায়। আদিরা চিন্তার জগতে বিচরণের সময় মাহি, রিন্তি ও সাবিহা সেখানে আসে। মাহি এসেই বলে, আমার মনে হয় দা ভাই তোকে ভালোবাসে। নিজের পাশ থেকে এই কথাটা শুনে এক প্রকার চমকে ওঠে আদিরা। টেবিল থেকে মাথা উঠিয়ে দেখে পাশে মাহি, সাবিহা ও রিন্তি বসা। আদিরা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালে সাবিহা বলে, শুধু মাহির না, আমারও রিন্তির দুজনেরই মনে হচ্ছে। এই দেখ, তুই ভাইয়াকে দেখতে চাস না বলে ভাইয়া কয়েকদিনের জন্য কুমিল্লা চলে যাচ্ছে। আদিরা যেন আরো অবাক হয়। সে অবাক স্বরে শুধায়, উনি কুমিল্লা যাচ্ছেন? হ্যাঁ, কাজের বাহানাই যাচ্ছে, কিন্তু আমি জানি তার এখন তেমন কোনো দরকার নেই কুমিল্লায়। হলে তো আমি বা তার বন্ধুরা জানতো। এখন তুই যদি গিয়ে দা ভাইয়ের সাথে কথা বলিস তাহলে হয়তো দা ভাই যাবে না। আদিরা থতমত খেয়ে যায়। সে বলে, কাজ থাকতে পারে, তোদের বলেনি? এটাকে এত সিরিয়াস ভাবে নেয়ার কি আছে? ওর আর কাজ আছে তাই যাচ্ছে। আর তুইও এত চিন্তা করিস না, চল ক্লাসে চল।
ক্লাস যেতে হবে। তারপর আদিরা ব্যাগ নিয়ে উঠে গেল। মাহি, সাবিয়া ও রিন্তি হতাশ হয়ে ওরাও উঠে গেল। 3 দিন পেরিয়ে গেছে, আদিরা একটিবারের জন্য মার্শাদকে দেখেনি, এমনকি ক্যাম্পাসেও দেখা যায়নি। তা নিয়ে ক্যাম্পাসে কানাঘুষাও চলছে। ক্লাস শেষে হাঁটতে হাঁটতে আদিরা ও মাহি ওরা মিনারের কাছে আসে। মাহির চেহারায় চিন্তার ছাপ দেখে সাবিহা প্রশ্ন করে, কি হয়েছে তোর? কেমন চিন্তিত লাগছে তোকে? মাহি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, পরশু সন্ধ্যায় মাকে ফোন করেছিলাম। মা বলেছিল দাভাই নাকি বিকেলে কুমিল্লা থেকে রওনা হয়ে গেছে। জিজ্ঞেস করলো ফিরেছে কি না। আমি বলেছি তখনও ফিরেননি, কিন্তু দাভাই কালও এলো না, আজও এখনো না। মা কালকেও জিজ্ঞেস করেছিল। আমি আহনাফের বুদ্ধিতে মিথ্যা বলেছি যে ফিরেছে, কিন্তু তার ছেলে এখন আমার ধারে কাছে নেই, যেন তার ছেলেকে কল করে জেনে নেয়। মা বলল দাভাইয়ের নাম্বারে কল ঢুকে না। এখন আমি কিভাবে বলি যে আমিও দাভাইয়ের নাম্বার বন্ধ পাচ্ছি, কোথায় যে গেছে। কথাগুলো শুনে আদিরার মন খুব খারাপ হলো। সে চুপচাপ মাথা নিচু করে রইল। রিন্তি বলে, হঠাৎ করে ভাইয়া যাবে কই, কেউ জানে না? মাহি তখন নিজের দৃষ্টি তীক্ষ্ণ করে সামনের দিকে চেয়ে বলে, কেউ যে জানে না এমন তো না। আমার তো মনে হয় দাভাইয়ের বন্ধুরা সব জানে, আর ওই আহনাফের বাচ্চা তো সবচেয়ে বেশি জানে। আহনাবের বাচ্চা হলো কবে? আমি তো তোকে কখনো প্রেগনেন্ট দেখি নাই। কথাটা বলেই সাবিয়া হেসে ফেলল, সাথে রিন্তিও। মাহি রেগে ওদের কয়েকটা কিল ঘুষি দিয়েই তবে ক্ষান্ত হলো। তারপর মাহি বলে, আমাদের এখন আহনাফের ফোন হাইজ্যাক করতে হবে। কিন্তু কিভাবে? আমার মনে হয় মৃদুল ভাই বা রাফিন ভাইয়ের ফোন হাইজ্যাক করলে ভালো হবে। আহনাফ ভাইয়ের ফোন নেওয়া অত সহজ হবে না। আরে আহনাফের ফোনই লাগবে। তোর কি মনে হয় আমার দাভাই সবার সাথে এক এক করে কল করে কথা বলবে? যেহেতু ওরা খুব শান্ত আছে, রিল্যাক্সে আছে, তার মানে দাভাই যোগাযোগ করে ওদের সাথে, আর যোগাযোগটা সে এক ব্যক্তির সাথেই করবে, আর সেটা আহনাফ। কিন্তু ওনার ফোন তো নেওয়া খুবই টাফ হয়ে যাবে। ভাইয়া খুবই চতুর। রবিন ভাই ছাড়া দাভাইয়ের কোনো বন্ধু চতুর না। হ্যাঁ, আমরা এখন আহনাফের কাছে যাব, তারপর বলবো কি বলবো। কি বলবো? মাহি হতাশ হয়ে বলে, কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। তার উপর যা ধুরন্ধর লোক, বুঝে না ফেলে। মাহি, সাবিহা, রিন্তি তিনজনেই চিন্তিত হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর আদিরা খুব শান্ত স্বরে বলে, বলিস আদিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সাথেই ছিল। হঠাৎ তার হোস্টেলে এক বান্ধবী কল করাতে ভার্সিটির প্রধান ফটকের কাছে গেছিল, কিন্তু অনেকক্ষণ হলো এখনো আসেনি, আর ফোন বন্ধ বলছে। আদিরার মুখ থেকে এমন কথা শুনে মাহি, সাবিহা ও রিন্তি তো খুব অবাক। ওরা তিনজনে আদিরার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। তিনজনকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে আদিরা দৃষ্টি নত করে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আমার জন্যই তো এসব হচ্ছে, তাই না? তাই আমাকেই সবকিছু ঠিক করতে হবে। আদিরার মুখ থেকে হঠাৎ এরকম কথা শুনে মাহি, সাবিহা, রিন্তি যার পড়া নাই অবাক হয়। মাহি বলে, তোর জন্য কেন হবে? তোর দোষটা কোথায়? সবসময় নিজেকে দোষ দিবি না তো। আমারই দোষ। উনি চুপ! আরেকবার মুখ দিয়ে এসব উল্টোপাল্টা কথা বলে দেখিস। আসলে কি জানিস, তোরা দুটাই পাগল, আর পাগলের সাথে পাগলকেই মানায়। আদিরা বিপরীতে কিছু বলল না। সে মনে মনে নিজেকেই বারংবার দোষী করতে লাগলো। কিছুক্ষণ পর সাবিহা বলে ওঠে, মাহি, আদরের আইডিয়া কিন্তু খারাপ না। ও কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে। তুই চিন্তা করে দেখ, আমরা যদি এখন আহনাব ভাই আর মৃদুল ভাইয়ের কাছে গিয়ে বলি আদিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওনারা বেশ চিন্তা করবেন, আর মার্শাদ ভাইয়ের অনুপস্থিতিতে তার কিছু একটা করার চিন্তা করবেন, আর নয়তো চেষ্টা করবেন মার্শাদ ভাইয়াকে খবরটা জানাতে। ঠিক তখনই মোবাইলটা হাত থেকে নিয়ে নিতে হবে। মাহিও ভাবে, অতঃপর বল, মন্দ না, কিন্তু রিক্সি। আমরা তিনজনে পারবো না। সুমি আপু, রাত্রি আপু, মমি আপুকেও বললে কেমন হয়? আর আদুকে ওদের কাছেই হোস্টেলের রুমে লুকিয়ে রাখি। ঠিক বলেছিস, এটা করা আরো ভালো হবে, কারণ ছেলেরা গার্লস হোস্টেলে ঢুকতে পারবে না, আর আদিরা সেখানে সেফলি লুকাতে পারবে। আর কাজ হয়ে গেলে আমরা আফুদের মধ্যে কাউকে ফোন করে জানিয়ে দিব। একদম তাই। তাহলে চল প্ল্যানে লেগে পড়ি। তা তো লাগবেই, কিন্তু রিন্তিককেও একটা কাজ করতে হবে। প্ল্যানের মাঝে হুট করে রিন্তির কথা উঠাতে রিন্তি অবাক হয়ে শুধায়, আমাকে কি করতে হবে?
সাবিহা দুষ্টু হেসে বলে, মাহি তো আহনাব ভাইয়াকে ডিল করবে আর তুই রাফিন ভাইয়াকে ডিল করবি। রাফিন ভাইয়াও কম চতুর না, এর মাথা থেকে বেশ পেঁচালো বুদ্ধি আসে। আর আমি আমার সাথে সুমি আফু বা মৌমি আফুকে নিব। আর রবিন ভাই তো এমনিতেই বোকাশোকা, আর মৃদুল ভাইকে হ্যান্ডেল করার কোনো ব্যাপার না। তবে টার্গেট আহনাব ভাইয়ার ফোন, এটা চিনিয়ে নিতেই হবে। তবে 4 জনের ফোনই আমরা নেব। গট ইট? অতঃপর সাবিয়া হাত বাড়িয়ে দিলে মাহি ও রিন্তি হেসে হাতে হাত সুমি আপু, তোমরা আদিরাকে 2 ঘন্টার জন্য এখানে রাখবে, আর ওর ফোন কিন্তু সুইচ অফ। আমরা গিয়ে আহনাফ, মৃদুল ভাইয়া, রাফিন ভাইয়া ও রবিন ভাইয়াকে বলবো আদিরাকে প্রায় 1 ঘন্টা যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ওর একটা হোস্টেলের ফ্রেন্ড আর্জিন দেখা করতে বলেছিল, তাই ও ভার্সিটি গেটের কাছে গিয়েছিল। তারপর থেকে ওর কোনো খবর নেই। হুট করে ওর ফোনও বন্ধ। বুঝতে পেরেছো? সুমি বোকার মতো চেয়ে বলে। মাহি নিজের কপাল চাপড়ে বলে, আরে আপু, সেটা না। ভাইয়া যেখানেই থাকুক, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাইয়াকে ট্রেস করা। হয় ভাইয়াকে ট্রেস করতে পারবো যদি লুকিয়ে থাকে, মানে তুমি যেভাবে বললে। আর যদি না থাকে, তাহলে আমরা ওই 4 বন্ধুর ফোন আত্মসাৎ করব। বুঝতে পেরেছো? রাত্রি এসে বলে, সব না হয় বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যায়, তোমরা ওদের বৃদ্ধিকে আন্ডারস্টিমেট করো না। রাত্রির কথা শুনে রিন্তি কিছুটা ভীত হলো, কারণ রাফিনকে সে ভুলিয়ে আদিরার হোস্টেলের দিকে একা নিয়ে যাবে। যদি সে ধরা পড়ে, ঢোক গিলল রিন্তি। সাবিহা কিছু একটা আইডিয়া করে মমির হাত খপ করে ধরে। এতে মমি আঁতকে ওঠে। সাবিহা কিছু একটা আবিষ্কার করে ফেলেছে এমন উত্তেজনা নিয়ে বলে ওঠে, এই মৌমি আফু, আমরা আমাদের সাথে আশিক ভাইয়াকেও সামিল করি। মৌমি যেন বোকা বনে যায়। আর হ্যাঁ আপু, তুমি এখনই আশিক ভাইকে কল করতে হবে, তোমাকে কথা বলতে হবে, আমি সবটাই বুঝে নিব। মমি ইতস্তত করে, কিন্তু ও তো। এবার মাহি ও সাবিহার সাথে তাল মেলায়। কোনো কিন্তু না আপু, আশিক ভাইয়া সবটা বুঝবেন, আমি জানি। তোমার ফোনটা খালি দাও, আমি কল করছি। ওরা মৌমিকে বাধ্য করে আশিকের নাম্বারটা বের করে দিতে, কিন্তু এদিকে মৌমি আশিকের সাথে প্রায় 1 দিন যাবৎ কথা বলছে না। তাদের মধ্যে মনোমালিন্য চলছে। আশিক বারবার মানানোর চেষ্টা করলেও মৌমি তাকে সুযোগই দিচ্ছে না। কিন্তু এখন মাহি ও সাবিহাকে সেটা কিভাবে বুঝাবে? এদিকে মৌমিকে দাঁত দিয়ে আঙুলের নখ কাটতে দেখে সুমি ও রাত্রি মিটিমিটি হাসছে। রাত্রি সুমির কানে কানে বলে, একেই বলে 1 তীরে 10 শিকার। সুমিও মিটিমিটি হাসছে। সবাই নিজেদের কাজ বুঝে নিয়েছে। মমি আদিরার সাথে হোস্টেলে রয়ে গেছে। সুমি ও রাত্রি আগের থেকে আহনাফকে ও মৃদুলের সাথে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে হন্তদন্ত হয়ে মাহি, সাবিহা ও রিন্তি হাজির হয়। ওদেরকে এভাবে ছুটে আসতে দেখে সবাই কৌতূহল ও উৎকণ্ঠা নিয়ে তাকায়। সুমি খানিক উৎকণ্ঠিত হয়ে শুধায়। সাবিহা হাঁপাতে হাঁপাতে বলে, আদুরিকে অনেকক্ষণ যাবত ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর এক ফ্রেন্ড প্রায় ঘন্টাখানিক আগে ওকে কল করে আর্জেন্ট ভার্সিটির গেটের সামনে যেতে বলেছিল। ও গেলে তারপর থেকে আর কোনো খবরই নেই, ওর ফোনও বন্ধ। সাবিহার কথা শুনে আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন, ওদের সবার চোখে মুখে একটা চিন্তার রেখা ফুটে উঠল। সবকিছু পরিকল্পনা মোতাবেক আগাচ্ছে। মাহি আহনাফের সাথে আদিরার 2টা স্টুডেন্টের বাড়িতে খুঁজতে গেছে, কিন্তু রিন্তি রাফিনের সাথে আদিরার হোস্টেলের দিকে গেছে। আর মৃদুল ও রবিনকে নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সাবিহা ও সুমি রাত্রিরা আদিরাকে খুঁজছে। বেশ খানিকটা সময় ধরে ওকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রবিন ভয়ে 2টা ঢোক গিলে মৃদুলকে ফিসফিস করে বলে, আমরা মারশাদকে কি বলবো? ও যদি জানতে পারে আদিরা মিসিং তাহলে? চুপ কর, পজিটিভ ভাব। রাফিনরা আর আহনাফরা পেয়ে যাবে ঠিক। মেয়েগুলোর ওভার প্যানিক দেখে তুইও অযথা টেনশন দিস না আমাকে। কোথায় আর যাবে, আশেপাশেই পাবো। রবিন চিন্তিত ভঙ্গিতেই মাথা নাড়ায়। এদিকে সাবিহা রবিনের কিছু কথা শুনে মিটিমিটি হেসে সুমির কাছে গিয়ে কানে কানে বলে, আফু, এরা মনে হয় টোপ গিলে নিয়েছে। এবার আরো তন্ন তন্ন করে খোঁজার বাহানা, অস্থিরতা বোঝাতে হবে। আর ওই যে একটা ছেলে ছিল না যে আদিরাকে ফোন করতো, আর সেটাকেও কিছু কিছু ভয় দেখালে কেমন হয়? শেষের কথাটা শুনে রাত্রি দ্রুত বলে ওঠে, এই না, এসব বলো না। পরে যখন সত্যি জানতে পারবে, তখন হিতে বিপরীত হতে পারে। তারপর যদি সত্যি সত্যি আদিরা বিপদে পড়ে, তখন তো সাহায্য করতে আসবে না। তাই এসব বললো না। সুমি রাত্রির কথার প্রত্যুত্তরে বলে,
আমরা তো আমাদের সন্দেহের কথা বলবো, তুই এত বেশি ভাবিস না। কথাটা বলে সুমি নিজে মৃদুলের কাছে গিয়ে কিছুটা সংশয়ের স্বরে বললে, এই মৃদুল, আমার না ভয় হচ্ছে, আদিরাকে আবার ওই ছেলেটা ধরে নিয়ে গেল না তো? মৃদুল ও রবিন অবাক হয়ে সুমির দিকে তাকায়। তারপর মৃদুল সুমিকে জিজ্ঞাসা করে, কোন ছেলেটা? আরে ওই ছেলেটা যাকে মার্শাদ বেধড়ক পিটিয়েছিল, ওই ছেলেটা তো সাগরের সাথে হাত মিলিয়েছে মনে হয়। সেদিন তো পুলিশ স্টেশনে সাগররা ওই ছেলেটাকে নিয়ে কমপ্লেন লেখাতে পর্যন্ত এসেছিল। এবার মৃদুলও চিন্তায় পড়ে যায়। সে ভাবছে এবার মার্শাদকে জানানো দরকার কিনা। ওদিকে মাহি ও আহনাব আদিরা দুইটা টিউশনি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে এখন রাস্তা ধরে হতাশ হয়ে হাঁটছে। যদিও মাহি হতাশ না, মাহি চোরা হেসে চোখে মুখে হতাশ ও ভীত ভাব এনে বলে, আমার না খুব ভয় করছে, খুব ভয় করছে, কোথায় যে গেল। আহনাফ চিন্তিত হয়ে ভাবছে সে মার্শাদকে জানানো উচিত কিনা। অতঃপর জানানোর সিদ্ধান্ত নিয়ে ফোন বের করতে মাহির চটজলদি হাত থেকে ছিনিয়ে নেয়। উপস্থিত কাণ্ডে আহনাফ বোকা বনে যায়। ফোনটা ছিনিয়ে নিয়ে মাহি কিছুটা দূরে গিয়ে খুশিতে লাফিয়ে ওঠে আর বলে, ইয়েস, এখন তাড়াতাড়ি করে ফোনের পাসওয়ার্ডটা বলে দিন। আহনাফ হঠাৎ বুঝতে পারে না মাহি এই ধরনের কথা কেন বলছে। সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার কি আমাকে সন্দেহ হয়? অফকোর্স সন্দেহ হয়। মাহির এত স্বাভাবিক ভঙ্গিতে উত্তর শুনে আহনাফ কী রকম প্রতিক্রিয়া করবে সেটাই বুঝে উঠতে পারছে না। রিয়েলি মাহি, তোমার সত্যি সন্দেহ হয় আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে? কথার মাঝখানে আহনাফকে থামিয়ে দিয়ে মাহি হতভম্বী স্বরে বলে উঠে, ওয়েট, আমি আপনাকে সন্দেহ করি বলেছি, কিন্তু কি কারণে সন্দেহ করি সেটা তো বলিনি। আপনি আগেই এত কিছু ভেবে নিলেন। তাহলে তুমিই বলে দাও, তুমি কি কারণে সন্দেহ করো, আর ফোনটা কেন নিয়েছো, আর পাসওয়ার্ড কেন চাচ্ছ? মাহি এবার কিছুটা ভাব নিয়ে বলে, দা ভাই কোথায় আছে তা জানতে। আপনাকে জিজ্ঞেস করলে তো আপনি বলবেন না, তাই আপনার ফোনটা ছিনিয়ে নেওয়ার চিন্তা করেছি। আর এখন আপনাকে অবশ্যই ফোনের পাসওয়ার্ডটা বলতে হবে, নয়তো ব্রেকআপ। আহনাফ বোকার মতো মাহির দিকে চেয়ে আছে। রিন্টি রাফিনের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করছে রাফিনের থেকে ফোনটা কিভাবে নিবে। অনেক কিছু চিন্তা ভাবনা করে রিন্টি রাফিনকে বলল, ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? আসলে ভাইয়া, আমার ফোনে তো ব্যালেন্স নেই, আমি একটু সাবিহাকে কল করতাম। ও, ওই দিকের খবর জানতে দাঁড়াও, আমি মৃদুলকে কল করছি। রাফিন মৃদুলকে কল লাগাচ্ছে আর রিন্টি অন্যদিকে ঘুরে নিজের কপাল নিজেই দুইটা থাপ্পড় মেরে মনে মনে বলে, সাবিহার কথাটাই আমি কেন বলতে গেলাম। উফ, এখন কি করব? রিন্টি চিন্তা ভাবনা করতে করতে রাফিন মৃদুলের সাথে কথা বলছে। তারপর রাফিন রিন্টিকে জানায়, ওরাও এখনো খোঁজ পায়নি। রিন্টি এবার পুনরায় বুদ্ধি খাটিয়ে বলে, এখনো পেলো না? আচ্ছা ভাইয়া, আপনার ফোনটা একটু দেন না আমাকে, আমার একটু স্টুডেন্টের মাকে কল করতে হবে। আসলে কি বলুন তো, এই চিন্তায় আমি ওকে পড়াতে যেতে পারবো না, তাই ফোন করে জানিয়ে রাখি। তারপর রাফিন সরল মনে রিন্টির হাতে ফোন দেয়। রিন্টি খানিক দূরে গিয়ে রাফিনের কল লগ চেক করে। কল লগের তৃতীয় নাম্বারটাই মার্শাদের নামের ইনিশিয়াল সেভ করা। রিন্টি নাম্বারটা নিজের ফোনে বের করে টুকে নিল, সেই সাথে স্টুডেন্টের মাকেও রাফিনের ফোন থেকে কল করলো। তারপরে নিজের ফোন থেকে আশিক ভাইকে নাম্বারটা সেন্ড করে দিল। সাবিহা, সুমি ও রাত্রিকে বলে, মমি আপু আমার নাম্বারে মেসেজ পাঠিয়েছে, আমাদের মৃদুল ভাইয়া আর রবিন ভাইয়ের কাছ থেকে মোবাইল নিতে হবে না, রিন্টি কাজ করে ফেলেছে। তাহলে তো ভালোই হলো। ওদিকে আহনাফ মাহিকে বলে, তোমার দা ভাই এবার আমার সাথে যোগাযোগ করেনি। মাহি তেড়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলে, একদম মিথ্যা বলবেন না, দা ভাই কোথায় গেছে সব আপনি জানেন। আর একটু আগে ফোনটা বের করেছিলেন দা ভাইকে জানানোর জন্যই, আমি কি বুঝি না মনে করেছেন? আমি ফোন বের করেছি রফিনকে কল করতে, কারণ তোমার দা ভাই এবার আমার সাথে যোগাযোগ করেনি, কারণ সে জানে তুমি যে কোনো উপায়ে আমার থেকে জেনে নিবে, তাই সে আমার ফোনে যোগাযোগ করেনি। মাহি ভ্রুকুটি করে আহনাফের দিকে চেয়ে আছে। তা দেখে আহনাফ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, তবে আমি জানি ও কোথায় আছে। মাহির চোখ মুখ খুশিতে চকচক করছে। সে উল্লাসী হয়ে বলে, তাহলে চলুন সেখানে যাই আমরা। কোথায় আছে? মাহি, তোমার দা ভাই যেখানে আছে ভালো আছে, কিন্তু এখন আমাদেরকে আদিরাকে খুঁজতে হবে। আপনি আগে বলুন না দা ভাই কোথায় আছে। কক্সবাজার। খুশি,
এবার আদিরাকে খুঁজতে হবে। মার্শাদের খবর পেয়ে মাহির মনে স্বস্তি ফিরল। এবার আর সে নিজেকে আটকে রাখতে পারল না, সে সত্য কথা বলেই ফেলল। আদুর কিছু হয়নি, ও গার্লস হোস্টেলে আছে। আমরা তো এসব নাটক করেছি যাতে দা ভাইয়ের লোকেশন জানতে পারি, তাই। আহনাফ যেন হতবাক, সে উত্তর দিতেই ভুলে গেল। মাহি চমৎকার হেসে আহনাফের বাহু জড়িয়ে এক প্রকার টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, আমরা এবার সবাই মিলে গিয়ে দা ভাইকে একটা সারপ্রাইজ দিব, কেমন হবে বলুন তো? একটা ট্যুরও হয়ে যাবে, তাই না? ভীষণ মজা হবে, বলুন। আহনাফ এখনো নাটকের ঘোরেই আটকা, সে কি উত্তর দেবে বুঝতেই পারছে না। সবাই এখন একত্রে হয়েছে। আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন তীক্ষ্ণ দৃষ্টিতে বাকিদের দিকে চেয়ে আছে। মাহি, সুমিদের সবার মুখে চোরা হাসি। মৃদুল বলে ওঠে, আমাকে তো প্ল্যানে সামিল করতে পারতে, শুধু শুধু কয়েক ঘন্টার চিন্তার মধ্যে রাখলে। রবিনও বলে, আমাকেও বলতে পারতে। দুজনের কথা শুনে রাফিন ও আহনাফ ওদের দিকে একটা ধারালো দৃষ্টি ছুড়ে। রাফিন বলে, তোরা মার্শাদের ফ্রেন্ড নাকি? ওদের মার্শাদ তার পার্সোনাল রিজনে যোগাযোগ বন্ধ করেছে। ফ্রেন্ড হিসেবেও তোকে আমরা সাপোর্ট করব। আমি কি না কি করেছি, আমি জাস্ট বলেছি। মৃদুলের কথার মাঝে মৃদুলকে থামিয়ে আশিক বলে ওঠে, তাহলে কি এখন আমরা মার্শাদকে ফিরে আসতে বলবো? মাহি তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলে, না, দা ভাইকে তোমরা কেউ কিছু বলবে না, আমরা দা ভাইকে সারপ্রাইজ দিব। কথাটা বলে মাহি আহনাফের দিকে তাকায়, কিন্তু আহনাফ সেটাকে ইগনোর করে পকেটে হাত দিয়ে অন্যদিকে নজর ঘুরায়। তারপর রাত্রে জিজ্ঞাসা করে, কিভাবে? মাহি হঠাৎ আহনাফের এভাবে তাকে ইগনোর করা দেখে ভ্রু কুঁচকে ফেলল। সে আহনাফের দিকে এগিয়ে যায়, অতঃপর এক হাতে গাল চেপে আহনাফকে নিজের দিকে ফিরিয়ে প্রশ্ন ছুড়ে, এভাবে মুখ ঘুরিয়ে নিলেন কেন? মাহির আকস্মিক কাণ্ডে সবাই অবাক হলেও মিটমিটিয়ে হাসছে। আহনাফ চোখ জোড়া বড় বড় করে মাহির দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে দ্রুত নিজেকে ছাড়িয়ে বলে, আমি আবার কি করলাম? কিছু করেননি? না তো। মাহি কটমট দৃষ্টিতে আহনাফের দিকে চাইলে আহনাফ দ্রুত অন্যদিকে চলে যায়। মৃদুল জিজ্ঞাসা করে, তুমি কি কক্সবাজার যেতে চাইছো? মৃদুলের কথা শুনে মাহি খুশিতে এক প্রকার লাফিয়ে উঠে বলে, ইয়েস, আমাদের গন্তব্য এখন কক্সবাজার। সবাই জলদি প্যাকিং করে ফেলো, আমরা বিকেলে রওনা হব। মাহির কথা শুনে সবাই হাঁ করে অবাক হয়ে চেয়ে আছে। মাহি তা দেখে বলে, কি হলো, সবাই এভাবে চেয়ে আছো কেন? সময় কম, হাতে মাত্র 2 ঘন্টার মতো আছে, দ্রুত প্যাকিং করো, গো ফাস্ট। সাবিহা প্রত্যুত্তরে বলে, এত শর্ট সময় ট্যুর প্ল্যান হয় নাকি? কাল যাই? নো, আজকেই যাব। দা ভাইয়ের এই 4 বন্ধু পেটে কাল পর্যন্ত কথা লুকানো থাকবে না, তাই আমরা আজকেই যাব। তাড়াতাড়ি হোস্টেলে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলো। আশিক বলে, তাহলে আমি সবার জন্য হোটেল রুম আর বাসের টিকিট কেটে ফেলি, নাকি হাইয়েস্ট নিব? হাইস নিলেই ভালো হয়, নিজেদের মতো যাব। তবে তাই রইল। মাহি খানিক ভেবে আহনাফ মৃদুলদের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর চোখ ছোট ছোট করে বলে, যদি কোনোভাবে দা ভাই আমাদের যাওয়ার কথা জানতে পারে তাহলে। রবিন ভয় পেয়ে ঢোক গিলে বলে, পারবে না। রবিনের কথা শুনে ওর 3 বন্ধু সরাসরি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এটা দেখে মাহি ফের বলে, রবিন ভাইয়ার দিকে এভাবে তাকিয়ে লাভ নাই, যদি দা ভাই কিছু জানতে পারে তাহলে আপনাদের 3 জনকে সমুদ্রের পানিতে চুবানো হবে। এরপর মাহি মুখে বেঞ্চি কেটে চলে আসে। সে আদিরা ও সাবিহাদের কাছে আসতেই আদিরা কিছুটা ইতস্তত করে বলে, আমি না যাই? কি বলিস? তুই না গেলে তো হবেই না, তুই তো মেইন, তোকে মাস্ট যেতে হবে। অ্যান্ড এবার তোর মনের কথা বলতে হবে। মাহির শেষের কথাটা শুনে আদিরা চমকে ওঠে, অতঃপর শুধায়, মানে? মাহি, সাবিহা ও রিদি একে অপরের দিকে চেয়ে মুচকি হাসে। তারপর মাহি বলে, সেটা আমরা কিভাবে বলবো? তোর মনের কথা তুই জানিস। আদিরা নিজের দৃষ্টি নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে, তা দেখে মাহি সাবিহা বলে, সারা রাস্তায় ভাবার সময় পাবি, সময় নিয়েই ভাবিস, এখন হোটেলে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেল। আদিরার কেমন অস্থির অস্থির লাগছে, মন শান্ত হচ্ছে না। কি সময় নিবে, কি বলবে, সব ভাবতে ভাবতে মাথাও ঘোরাচ্ছে। রিন্টি কিছুটা আন্দাজ করতে পেরে বলে, চল, তোর সাথে তোর হোস্টেলে আমিও যাব। আর সাবু, তোকে ভিডিও কলে বলে দিব আমার ব্যাগে কি কি রাখতে হবে, তুই আমার ব্যাগটা গুছিয়ে দিস। আচ্ছা।
অতঃপর রিন্তি আদিরাকে নিয়ে আদিরার হোস্টেলের দিকে গেল। বিকেল 4টা। ওরা সবাই ভার্সিটির গেটের সামনে জড়ো হয়েছে। একটা হাইয়েস্ট ভাড়া করেছে। সবাই সবার ছোট ছোট ব্যাগগুলো গাড়ির পেছনে উঠিয়ে দিয়েছে। তারপর আশিক বলে, আমি ফ্রন্টে বসছি, তোমরা বাকিরা অ্যাডজাস্ট করে বসো। তারপর সবাই গাড়িতে উঠে বসলো। সন্ধ্যা প্রায় 8টার দিকে ওরা সবাই কক্সবাজার সুগন্ধা বিচের কাছে মার্শাদ যে হোটেলে আছে সেখানে গিয়ে পৌঁছালো। গাড়ি থেকে একে একে ব্যাগ নামিয়ে হোটেলের ভেতরে যায়। আশিক রিসেপশন থেকে 3টা রুমের চাবি এনে বলে, 2টা মেয়েদের আর একটা ছেলেদের, প্রতিটা রুম আবার 2 রুম করে, সো আরামসে থাকতে পারবে। চাবি নিতে সুমি ধাক্কা দিয়ে মৌমিকে পাঠায়। মৌমি আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে প্রায় আশিকের গায়ের উপরই পড়ে যাচ্ছিল। আশিক অতি সাবধানে মৌমিকে আগলে নেয়। দুজন দুজনের চোখের দিকে চেয়ে আছে। এই দৃশ্য দেখে আহনাফ, মাহিস, সুমিরা সবাই ছোট ঠোঁট চেপে হাসছে। প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল। মৃদুলকে হালকা কেশে বলে ওঠে, ভাই, আমরা কিন্তু ট্যুরে এসেছি, হানিমুন ট্যুরে না। মৃদুলের কথা শুনে তৎক্ষণাৎ মৌমি ও আশিক একে অপরের দিকে দূরে সরে গেল। এই কাণ্ডে কেউ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। একটা হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। মৌমি চাবি নিয়ে দ্রুত সিঁড়ির দিকে এগোতে থাকলো। সিঁড়ি দিয়ে উঠতে নিতেই সুমি ডেকে বলল, আরে মৌমি, লিফট আছে তো, তুই সিঁড়ি দিয়ে কেন উঠতে যাচ্ছিস? মৌমি চোখ মুখ খিচে এরপর লিফটের দিকে যায়। এরপর সবাই লিফটের কাছে গেলে মাহিরি রাফিনকে বলে, ভাইয়া, আপনি একটু দা ভাইকে কল করে জিজ্ঞেস করুন তো সে এখন কোথায় আছে। রাফিন বলে, বিচেই থাকবে। তাও কল করে দেখুন না, আর বিচে কি করছে সেটাও জানতে চাইবেন, না হলে সারপ্রাইজ কিভাবে দিব। আচ্ছা, কল করছি। এরপর রাফিন মার্শাদকে কল করে। মার্শাদ কল রিসিভ করে হ্যালো বলতেই রাফিন সুন্দর করে জিজ্ঞাসা করে, কি করছিস তুই? মার্শাদ বিচের ধারে হাঁটছে। সে উত্তর দেয়, এই তো হাঁটছি। মাহি রাফিনকে কল মিউট করতে ইশারা করে। রাফিন কল মিউট করলে মাহি বলে, দা ভাই যদি এখন বিচে হাঁটতে থাকে তাহলে তো আমরা দা ভাইকে খুঁজে পাবো না। তাই দা ভাইকে বলুন যে আপনার এটা ওটা লাগবে, বিচের পাশে মার্কেট থেকে কিনতে। রাফিন সন্দিহান হয়ে শুধায়, কিন্তু কি লাগবে? মাহি কোনো চিন্তা ভাবনা না করেই বলে ফেলে, বলুন ঝিনুক মালা লাগবে। মালা? আমি মালা দিয়ে কি করব? উফ, বলেন না। রাফিন কল আনমিউট করে কিছু বলতে যাবে তখনই মার্শাদের কণ্ঠ শুনতে পায়, তোরে কি বোবাই ধরছে? কল করে চুপ করে আছিস কেন? রাফিন বোকার মতো বলে, আসলে দোস্ত, শোন না, আমার জন্য ঝিনুকের মালা আনতে পারবি? ঝিনুকের মালা? তুই মালা দিয়ে কি করবি? সেটাই তো আমিও ভাবছি। কথাটা বলে রাফিন তাড়াতাড়ি নিজের মুখ নিজেই চেপে ধরে। ফোনের অপর পাশ থেকে মার্শাদ বলে, ভাবছিস মানে? রাফিনের এই বোকামো দেখে সবাই ইশারা রাফিনকে ঝাড়ছে এক প্রকার। তখন পাশ থেকে মৃদুল বলে ওঠে, আরে রাফিন ঝিনুকের মালা ওর গার্লফ্রেন্ডকে দিবে, এটাই বলতে লজ্জা পাচ্ছিল এতক্ষণ। মৃদুলের কথা শুনে রাফিন বড় বড় চোখ করে মৃদুলের দিকে তাকায়। আর এইদিকে রিন্তি বুকটা ধক করে ওঠে। রিন্তি আদিরার হাত চেপে ধরে। তবে কি রিন্তির মন ভাঙতে চলেছে? তোর আবার গার্লফ্রেন্ড হলো কবে? এবার রাফিন সহ মৃদুলরা সবাই ভেবাচেকা খেয়ে যায়। মুহূর্তেই কিছু না ভেবেই রাফিন মাথা চুলকে জোরপূর্বক হেসে বলে, আসলে প্রপোজ করব। তুই একটা ঝিনুকের মালা কিনে আন না, ওর খুব পছন্দ ঝিনুকের মালা। ফোনের ওপর পাশে মার্শাদ হাসে। তার এই হাসি অন্ধকারাচ্ছন্ন রাতের আড়াল রয়ে গেল। অতঃপর বলল, আচ্ছা, আসার সময় নিয়ে আসবো। এই কথা শুনে রাফিন প্রায় চিৎকার করে বলে, না, তুই এখনই কিনবি, পরে ভুলে যাবে। বলবো না, মনে থাকবে আমার। বললাম তো এখনই কিনবি। আমি 100 রিস্ক নিব না। সাথে আরও কিছু কিনতে হবে, ঝিনুকের নামে লেখানো, তারপর ওই যে চুলে লাগায় ওইগুলো, সাথে আর মনে পড়ছে না। তুই দোকানে কি কি আছে ছবি তুলে পাঠাতো। মার্শাদ মৃদু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। এখন পাঠাবি? তুই ফোন রাখলেই পাঠাবো, যাচ্ছি ওইদিকে। ওকে, জলদি পাঠা। তারপর রাফিন কল কেটে তাড়াতাড়ি করে সবাইকে বলে, এখন রুমে যাওয়া লাগবে না, সবাই লাগেজগুলো রিসিপশনে রেখে তাড়াতাড়ি চল, মাদ্রাসা সাগর পাড়ে কেনাকাটা করতে যাচ্ছে। আশিক বলে, তাই চলো, রাফিনকে ছবি পাঠাতে পাঠাতে আমরা আগাই।
ওরা সবাই নিজেদের লাগেজগুলো রিসেপশনে রেখে তারপর সাগর পাড়ে যাওয়ার জন্য বের হয়। মার্শাদ দোকান ঘুরে ঘুরে ঝিনুকের মালা দেখছে। ঝিনুক দিয়ে তৈরি অনেক কিছু এখানে। মার্শাদ চট করে ছবি তুলে নিয়ে রাফিনকে পাঠায়। রাফিন ছবি দেখে সবাইকে ডেকে বলে, এই দেখ, ও ছবি পাঠিয়েছে, মনে হচ্ছে সামনের দোকানগুলোতে গেছে। তাড়াতাড়ি চল, আর সবার আগে আদিরা ঢুকবে। শেষের কথাটা শুনে আদিরা চমকে ওঠে। সে তোতলানো স্বরে বলে, আমি কেন? তুমিও তো ঢুকবে, সারপ্রাইজ দিতে হবে না? হাত পা কাঁপছে আদিরার। সে করুণ স্বরে বলে, কিন্তু ভাইয়া আপনারাও তো সারপ্রাইজ দিতে এসেছেন, তাহলে আমি কেন ঢুকবো? ভাইয়া প্লিজ, আমি ঢুকবো না আগে। এবার মাহি খানিক থমকে উঠে বলে, আবার ভয় পাচ্ছিস তুই? আমার দা ভাই কি বাঘ না ভাল্লুক? এত ভয় পাস কেন তুই? তুই আগে যাবি, তারপর তোর পেছনে তো আমরাও যাব, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে যাব। কিন্তু এবার সুমিও বলে, কোনো কিন্তু না, তুমি আগে যাবে, এমনভাবে যাবে যে তুমি কেনাকাটা করতে এসেছো। আর যদি মার্শাদ তোমাকে দেখে ফেলে, তাহলে এমন একটা ভাব করবে যেন ওকে তুমি দেখোই নি, আর তুমিও ওকে চেনো না। বুঝতে পেরেছো? আদিরা মেকি হেসে এক পা দুপা করে পেছাতে লাগলো। সবাই এটা লক্ষ্য করে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে আদিরা পেছন ঘুরে পালাতে চায়। তৎক্ষণাৎ পেছন থেকে সাবিহা আদিরাকে ধরে ফেলে বলে, পালালে তো চলবে না, যা না বাবু প্লিজ। ভাইয়া যদি তোকে মারতে আসে আমি বাঁচিয়ে নিব, প্রমিস। সাবিহা কথাটা বলে খুব কিউট ফেস করে তাকায়। তা দেখে বাকিরা হেসে ফেলে। আহনাব বলে, যাও আদিরা, মার্শাদ কিছু বলবে না, অবাক হবে জাস্ট এইটুকুই। আদিরা মাথা নিচু করে ভাবছে, কিন্তু ওকে ভাবার জন্য কয়েক সেকেন্ডের বেশি সময় দিল না। এক প্রকার জোর করেই ঠেলতে ঠেলতে নিয়ে গেল। দোকানগুলোর কাছে এনে মাহি, সাবিহা ও রিন্তি একত্রে বলে, বেস্ট অফ লাক। আদিরা জোরপূর্বক হেসে সবার দিকে তাকায়। সবাই বিপরীতে মৃদু হেসে সামনে যেতে ইশারা করে। আদিরা আকাশের দিকে একবার তাকিয়ে বড় একটা ঢোক গিলে মৃদু পায়ে দোকানগুলোর ভেতরে যায়। সবগুলোর দোকান সারিবদ্ধভাবে ঝিনুক, শামুক, প্রবাল বিক্রি করছে। কত সুন্দর সুন্দর ঝিনুকের মালা, ঘর সাজানোর জিনিসপাতি। আদিরা দূরে দূরে মন নিয়ে ঘুরে ঘুরে দেখছে প্রতিটা দোকান। ঝিনুকের তৈরি জিনিসপত্র দেখতে ভালো লাগলেও মনের মধ্যে একটা ভয় তো রয়েই গেল। সেই ভয়টা সে কাটিয়ে উঠতে পারছে না। এদিকে রাফিন মার্শাদের পাঠানো ছবি থেকে কিছু জিনিসপত্র বেছে দিয়ে বলে কিনে আনতে। মার্শাদও সেই মোতাবেক কিনে নেয়। কেনাকাটা শেষ করে মার্শাদ যখন বাহিরের দিকে আসবে তখন একজনের হাতের সাথে তার হাত লেগে যায়। মার্শাদ হুট করে থেমে যায়। এদিকে আদিরাও থেমে যায়। মার্শাদ আদিরার চেহারা না দেখলেও আদিরা দেখেছে আদিরার হাতের সাথেই মার্শাদের হাত লেগেছে। আদিরা সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে। একবার মন চাচ্ছে ছুটে পালাতে, আবার মনে খানিক সাহসের সঞ্চার হচ্ছে। আদিরা খুব ধীরে ধীরে পায়ে পাশের দোকানটার দিকে ঘুরল। অমনি মার্শাদ আদিরার মুখের এক পাশ দেখতে পেল। মার্শাদ অবাক ও কনফিউজড দুটোই হয়ে আছে। সে একবার ভাবছে তার চোখের ভুল, তো আবার ভাবছে হঠাৎ সে আদিরাকেই কেন দেখবে। মার্শাদ নিজের চোখ ভালো করে কচলে নিয়ে ফের তাকালো, কিন্তু ততক্ষণে আদিরা বিপরীত পাশে দোকানে ঘুরে দেখছে। মার্শাদ আগের দোকানে আদিরাকে না দেখে এগিয়ে গিয়ে খুঁজল। তারপর বিপরীত পাশে দোকানের দিকে ঘুরতেই দেখে আদিরা ঝিনুকের জিনিসপত্র ধরে ধরে দেখছে। মার্শাদ বলে ওঠে, আদিরা। সঙ্গে সঙ্গে আদিরা চমকে ওঠে। হাত যত্রই থেমে যায়, গলা শুকিয়ে আসছে তার। মার্শাদের দিকে আস্তে আস্তে ঘুরে। আদিরা সম্পূর্ণ মার্শাদের দিকে ঘুরতেই মার্শাদের চোখ যেন বড় বড় হয়ে গেছে। অবাক দৃষ্টিতে চেয়ে আছে সে। মার্শাদ ফের বলে ওঠে, তুমি এখানে? আদিরা মাথা নিচু করে চুপ করে আছে। গলা দিয়ে তার একটা কথা বের হচ্ছে না। মার্শাদ কি রেগে গেল? এই চিন্তাতেই তার হাত পা অসাড় হয়ে আসার দশা। এদিকে আহনাফ, রাফিন, সুমি, মাহিরা সবাই সুযোগ বুঝে নিজেদের লুকিয়ে থাকা জায়গা থেকে উঠতে একত্রিত বলে ওঠে, সারপ্রাইজ। আচমকা এতগুলো কণ্ঠস্বর শুনে সারপ্রাইজ শব্দটা শুনে ভরকে উঠে মার্শাদ। আশেপাশে তাকিয়ে তার চিরচেনা মুখগুলো দেখে আরো অবাক হয়ে যায়। সবাই মার্শাদের অবস্থা দেখে হাসছে। মার্শাদ আবারও নিজের দুই চোখ ভালো করে মুছে নিয়ে তাকায়। না, সে ভুল দেখছে না। মাহি বলে ওঠে, কি দা ভাই, কেমন দিলাম সারপ্রাইজ? তোরা সবাই এখানে? তো কি তুই শুধু আদিরাকে এখানে চাইছিলি? কেন দা ভাই, আমরা সাথে খুশি হোসনি? মাহির বলা কথাটাই তৎক্ষণাৎ মার্শাদের ভ্রু কুঁচকে আসে। চট করে মাহির হাতে দুঘা বসিয়ে দেয়।
আদিরা লজ্জায় সাবিহার কাছে গিয়ে সাবিহার পেছনে নিজেকে আড়াল করতে চাইছে। মাহি মায়ের খেয়ে কপাল কুঁচকে বিরক্তির স্বরে বলে, কথায় কথায় হাত চলে কেন? এমন করলে জীবনেও বউ পাবি না, বলে দিলাম। মার্শাদ প্রত্যুত্তরে বলে, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তোর নিজের চিন্তা কর। কথাটা বলেই মার্শাদ আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে আহনাফ বলে ওঠে, আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি এবার কিছু করিনি, তুই তো আমার সাথে যোগাযোগ করিসনি। মার্শাদ এবার রাফিনের দিকে তাকায়। রাফিন আমতা আমতা করে বলে, আমার কোনো দোষ নেই রে দোস্ত, আমি সম্পূর্ণ পরিস্থিতির শিকার। এই মেয়েগুলো মাহিসুরের দিকে আঙ্গুল তাক করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। ওরা প্ল্যান করে এইসব করেছে, না হলে আমি কখনোই তোর বিশ্বাস ভাঙ্গি না, বল। মার্শাদ এবার সুমি, রাত্রি, মৌমিদের দিকে তাকায়। এবার আশিক বলে ওঠে, মার্শাদ, ওদের কাউকে ভুল বোঝো না। ওরা তোমার জন্য চিন্তিত ছিল, তাই মাহিদের সাথে তাল মিলিয়েছি। তুমি না বলে হুট করে গায়েব হয়ে গেলে সবাই তো চিন্তা করবেই, তাই না? তার উপর তোমার বন্ধুরা মুখে যেন কুলো পেটে বসেছিল। মার্শাদ হতাশ নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, আমি একটু একা থাকতে চেয়েছিলাম। অতঃপর মার্শাদ আদিরার দিকে তাকায়। আদিরা তা দেখে নিজেকে সাবিহার পেছনে আরো আড়াল করে নেয়। মাহির মাথায় দুষ্টুমিক বুদ্ধি খেলে। সে আহনাফকে কানে কানে কিছু বলে। আহনাফ হ্যাঁ বোধক ইঙ্গিত দিলে মাহি হুট করে বলে ওঠে, জানিস তা ভাই, এই প্ল্যানটা কে করেছিল? আদিরা। আদিরাই তো আমাদের এই প্ল্যানটা দিয়েছিল। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে তোর খবর পাওয়া যায়। মাহির কথা শুনে আদিরা হকচকিয়ে উঠল। বড় বড় চোখ করে হতবাক হয়ে মাহির দিকে চেয়ে আছে। মার্শাদও অবাক হয়ে আদিরার দিকে তাকায়। আদিরা দৃষ্টি সামান্য ঘুরিয়ে মার্শাদের দিকে তাকাতেই মার্শাদকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত নজর সরিয়ে অপ্রস্তুত কণ্ঠে বলে, আমি কোনো প্ল্যান করিনি, শুধু। আমরা বুঝি আদিরা, তুমি খুব চিন্তায় ছিলে, স্বাভাবিক। মৃদুলের কথা শুনে আদিরা আরেক দফা অবাক ও সাথে তার এখন কান্না পাচ্ছে। তখনই হঠাৎ আদিরা কিছু বুঝে ওঠার আগেই তার হাতে টান পড়ল। হাতে টান দেওয়া ব্যক্তিটির মুখের দিকে তাকানোর আগে ব্যক্তিটি তাকে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। আদিরা যেতে যেতে নিজের হাতের দিকে একবার দেখছে তো আরেকবার পিছনে ঘুরে তার ফ্রেন্ড ও সিনিয়রদের উচ্ছ্বাসিত মুখ দেখছে, যারা কিনা তাকে আবারও টাটাও দিচ্ছে। কিছুটা দূরের সমুদ্র তটে নিয়ে আদিরার হাত ছাড়লো মার্শাদ। তারপর সামনের দিকে তাকিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। দুজনের মাঝে নীরবতা। সমুদ্রের ভাটার সময় চলছে, গর্জনও শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মার্শাদ বলে, আমি হারিয়ে গেলেই বা তোমার কি? আদিরা চট করে মার্শাদের দিকে তাকালো। অন্ধকার মুখ বোঝা না গেলেও এটুকু সে বুঝতে পারলো মার্শাদ এখনও সামনের দিকেই তাকানো। আদিরা মৃদু স্বরে বলল, মাহি আপনার জন্য খুব চিন্তা করছিল। মাহি চিন্তা করছিল বলে? আর মাহি বলেছিল আপনার মাও আপনাকে ফোনে পাচ্ছে না। ও আচ্ছা, কিন্তু তাদের নিয়েও তোমার চিন্তা করার কোনো কারণ তো দেখি না। আমার পরিবার আমি বুঝে নিব। মার্শাদের কথার বিপরীতে আদিরা কিছু বলতে পারল না। এক পা দিয়ে বালুতে খুঁজতে খুঁচাতে খুঁচাতে ছোট গর্ত করছে। আদিরার বিপরীতে সে এই চুপ করে থাকাটা মার্শাদের পছন্দ হলো না। সে আদিরার বাহুতে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে প্রায় অনেকটা ঝুঁকে আসে আদিরার মুখের উপর। অপ্রস্তুত হয় আদিরা। অতঃপর পিছিয়ে যেতে চাইলে মার্শাদ তাকে শক্ত করে ধরে রাখে। মার্শাদ বলে, এত ছটফট করছো কেন? আমি বাঘ না ভাল্লুক? মাথা নুয়ে নড়াচড়া বন্ধ করে যথাসম্ভব নিজেকে শান্ত রাখতে চাইছে সে। মার্শাদ আসমানের দিকে তাকিয়ে লম্বা করে শ্বাস নেয়, তারপর প্রশ্ন ছুড়ে, তোমার দৃষ্টিতে আমি কেমন ছেলে? খারাপ না ভালো? আদিরা আবারও চুপ। মার্শাদ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে আদিরার বাহুতে মৃদু ঝাঁকুনি দিয়ে বলে, বলো। তৎক্ষণাৎ আদিরা ফটাফট জবাব দেয়, ভালো ভালো। উত্তর শুনেও মার্শাদের ভ্রুদয় কুঁচকানোই রইল। তাহলে আমাকে এত ভয় পাও কেন? জানি না। মার্শাদ আদিরাকে ছেড়ে আবার সমুদ্র পানে চাইল। সম্মুখে 2 কদম এগিয়ে গেল, অতঃপর বলল, বাহ, জানো না, কিন্তু ভয় পাও, ইন্টারেস্টিং।
আদিরাও দৃষ্টি উঁচু করে মার্শাদের দিকে তাকালো। অন্ধকারে থাকতে থাকতে এখন চোখে অন্ধকার সয়ে গেছে আদিরার। পেছন থেকে সমুদ্র তটে দাঁড়ানো কালো শার্টে মার্শাদকে বেশি ভালো লাগছে। নিজের অজান্তে মৃদু হাসলো আদিরা। কাউকে তার অগোচরে এভাবে দেখাটা কি অনুচিত? যদি আবার তার সাথে কোনো বন্ধন না থাকে? কেউ চিন্তায় পড়ল আদিরা। ভার্সিটির সিনিয়র, ফ্রেন্ডের ভাই, এগুলো নিশ্চয়ই কোনো বন্ধন না। কারো দিকে তার অগোচরে অপলক চেয়ে থাকতে। আদিরার এ আকাশ কুসুম ভাবনার মাঝে ছেদ ঘটালো মার্শাদ। সে বলল, ভালোবাসো আমাকে? চমকে উঠে আদিরা হতবাক দৃষ্টিতে মার্শাদের দিকে চেয়ে থাকে। প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল। মার্শাদ অধৈর্য হয়ে আবারও জিজ্ঞাসা করে, বলো ভালোবাসো আমাকে? আদিরার এবারে ঘন ঘন শ্বাস নিয়ে এক কদম করে পেছাচ্ছে। মার্শাদ তা বুঝতে পেরে হেসে ওঠে। আদিরা মার্শাদের হাসি শুনে থামে। মার্শাদ বলে, ভালোবাসতে হবে না আমাকে। ভালোবাসার ক্ষেত্রে তুমি মুক্ত। জোর করে বা আবদ্ধ করে ভালোবাসা হয় না। সরি ফর বোদার ইউ। কথাগুলো বলে মার্শাদ মলিন হাসে, যা অন্ধকারে আড়াল রয়ে যায়। এরপর মার্শাদ সমুদ্রের দিকে অগ্রসর হতে থাকে। ভাটার কারণে অনেক দূর পর্যন্ত শুকনো এখন। চাঁদের আলো দূরের সমুদ্রের পানিতে বেশ মায়াবী ভাবে পড়ছে। কিছুক্ষণ পর মার্শাদকে আর দেখা গেল না। আদিরা বালুর উপর হাঁটু ভাঁজ করে বসলো। মার্শাদের বলা প্রতিটি কথা তার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। তাই নীরবতার মাঝে মনের শান্তি খোঁজার চেষ্টায় সে। প্রায় অনেকটা সময় পর বাঁশির শব্দ শোনা যাচ্ছে। এখন সমুদ্রে জোয়ার আসার সময় হয়ে আসছে। আদিরার ফোন বেজে উঠল। কাঁধের ছোট ট্রাভেল ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সাবিহা কল করেছে। আদিরা কল রিসিভ করে বলে, কই তোরা? আমি সমুদ্র পাড়ে বসে আছি। আচ্ছা এখানে থাক, আমরা আসছি। সাবিহা কল কেটে দেওয়ার পর আদিরা ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখে। হতাশ নিঃশ্বাস ছেড়ে হাঁটুতে মুখ গুজে অদূরে চেয়ে থাকে। কিছুক্ষণ পর সাবিহা, মাহি, আনাপরা চলে আসে। মাহি বলে, তুই এখানে এভাবে বসে আছিস কেন? এমনি ভালো লাগছিল। চল তাহলে, তুই যেখানে বসেছিস এর থেকেও বেশি জোয়ারের পানি আসে। ওঠ, আর দাভাই কই? আদিরা হাতের ইশারায় সামনের দিকে দেখিয়ে বলে, ওদিকে গিয়েছে প্রায় অনেকক্ষণ আগে। আদিরার কথা শুনে আহনাব বলে ওঠে, সমুদ্রের দিকে? তদ্রুপ মৃদুল বলে, ভাটার সময় গিয়েছে, এখন জোয়ারের সময় হয়ে আসছে। রাফিন কল করতো ওকে। রাফিন মার্শাদকে কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। পরপর আরো 2 বার কল করলো, তাও রিসিভ হলো না। রাফিন চিন্তিত স্বরে বলে, ফোন ধরছে না তো, রিং হয়ে যাচ্ছে। আশিক বলে, হোটেলে ফিরে গিয়েছে কিনা হোটেলে কল করে দেখি। এরপর আশিক হোটেলেও কল করে। হোটেল থেকে জানায় মার্শাদ ফেরেনি, মানে তার রুমের চাবি এখনো রিসিপশনে। আশিক বলে, হোটেলেও ফেরেনি। সবাই এবার চিন্তা করা শুরু করলো। দুজন করে আশেপাশে খুঁজতে লাগলো। তখনই আদিরার মনে ভয় ঢুকতে শুরু করে। তার আবারও মার্শাদের বলা শেষের কথাগুলো মনে পড়তে থাকে। সেই সাথে মার্শাদ ভাটার সময় সমুদ্র অভিমুখও গিয়েছিল। তবে কি মার্শাদ? আদিরা হুট করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে ছুটতে লাগালো। আদিরার আশেপাশে রাত্রিও শুয়েছিল। রাত্রি পেছনে ঘুরে আদিরাকে সমুদ্রের দিকে ছুটে যেতে দেখে চিৎকার করে ডাক দিল, এই আদিরা, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আর কয়েক মিনিট পর জোয়ারের সময় চলে আসবে, ওদিকে যাচ্ছ কেন? কিন্তু আদিরা রাত্রির ডাক শোনে না। সে ছুটতে লাগলো সমুদ্রের দিকে, যেদিকে সে মার্শাদকে যেতে দেখেছে। রাত্রির চিৎকার মাহি ও আহনাবও শোনে। মাহি আহনাবকে বলে, কি হলো? রাত্রি আপু আদুকে ডাকলো মনে হলো। আমিও শুনলাম, চলো গিয়ে দেখি। ওরা দুজনে দ্রুত রাত্রি ও সুমির কাছে যায়। মাহি ওদেরকে শুধায়, আদু কই? রাত্রি ব্যতিব্যস্ত হয়ে উত্তর দিল, সমুদ্রের দিকে দৌড় দিয়েছে ও। ওই দেখো, একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, ওটাই। আহনাব কিছু না বলেই দ্রুত আদিরা যেদিকে গেছে সেদিকে দৌড় দিল। সাথে মাহিও। সুমি অস্থির হয়ে বলছে, আর 1-2 মিনিট আছে, বাঁশি বাজিয়ে তো ওরা সময় বলেছিল, এখন কি হবে? জোয়ার তো আস্তে আস্তে শুরু হবে, এরই মধ্যে ওরা ঠিক 2 জনকে ফিরিয়ে আনবে। দোয়া করতে থাকো। প্রায় মিনিট খানেক পর আহনাব দৌড়ে প্রায় আদিরাকে ধরেই ফেলেছে। আহনাব চিৎকার করে বলছে, আদিরা, আর দূরে যেও না, জোয়ার শুরু হয়ে গিয়েছে। আদিরা পরিচিত স্বর শুনে পেছনে তাকায়। তারপর আহনাবের কাছে এসে চোখ মুছতে মুছতে বলে, ভাইয়া,
আপনার বন্ধুর কোনো খোঁজ পেলেন? আমি এত দূর এলাম, ওনাকে পেলাম না। কোথায় উনি? পেয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি আগে ফিরে চলো। এই বলে আহনাব আদিরার হাত ধরে টেনে ফিরিয়ে নিয়ে যেতে নিলে আদিরা জোরপূর্বক নিজের হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, না, আমি যাব না। উনি এদিকেই এসেছেন, আমি দেখেছি। ওনাকে না নিয়ে আমি ফিরে যাব না। পাগলামি করো না আদিরা, মার্শাদ যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে, ও জোয়ারের সময় এখানে থাকবে না। চলো তুমি। না, বললাম তো যাব না। আমি দেখেছি আমার ওপর রাগ করে এখানে এসেছেন উনি। ইতিমধ্যে মাহিও ওদের কাছে এসে পৌঁছায়। মাহি আদিরার শেষের বলা কথাগুলো শুনে হাঁপাতে হাঁপাতে বলে, ফিরে চল আদু, ওই দেখ পানি বাড়ছে, প্লিজ চল। দা ভাই কোনো ছোট বাচ্চা না যে জোয়ারের সময় প্রায় মাঝ সমুদ্রে এসে বসে থাকবে। তারপর মাহিও আদিরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইল, কিন্তু আদিরা যেতে চাইছে না। তখনই আহনাবের ফোন বেজে ওঠে। আহনাব ফোন বের করে দেখে মৃদুল কল করেছে। আহনাব কলটা দেখে বলে ওঠে, মার্শাদকে ওরা খুঁজে পেয়েছে, চলো এবার। আদিরার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। সত্যি? হ্যাঁ সত্যি, প্লিজ চলো। এরপর ওরা তাড়াতাড়ি করে ফিরতে লাগলো। আহনাব ফোন রিসিভ করতেই মৃদুল বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।